আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে অধ্যায় 13 ধারা এই ধারা থেকে অনুশীলনী 13.2 এর গুণোত্তর ধারার কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে এখন আমি হাজির হয়েছি। তো এই অঙ্কগুলো কিভাবে আমরা সমাধান করতে পারি সেটি এখন তোমাদের সামনে আমি তুলে ধরব। তো আসো আমরা অঙ্কগুলো এখন সমাধান করি। তো দেখো আমাদের এই গুণোত্তর ধারার 10 নম্বর গাণিতিক সমস্যা যেটি দেওয়া আছে সেটা হচ্ছে যে 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 এটা একটি গুণোত্তর ধারাভুক্ত এবং যার এক্স ও ওয়াই এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই যে গুণোত্তর ধারার অঙ্ক তোমরা যে করবে, এই গুণোত্তর ধারার অঙ্ক ক্ষেত্রে তোমাদেরকে গুণোত্তর ধারার যে সূত্রগুলো আছে, আমাদের যে সূত্রগুলো এই অঙ্কগুলো করার জন্য আমাদের প্রয়োজন পড়বে সেই সূত্রগুলো আমাদের প্রথমে আমরা আগে জেনে নিই। তো সূত্রগুলো আমাদের কি কি জানার প্রয়োজন আছে? এক নম্বর হচ্ছে তম পদ নির্ণয়। এখন তম পদ বলতে আমাদের কোনো একটি ধারার কোনো একটা নাম্বার পদের মান বের করা। ধরো এটা একটি ধারা 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস, তো এই যে ধারাটা আমি লিখলাম, এই ধারার কোনো একটা নির্দিষ্ট নাম্বার পদের মান আমাদেরকে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব? সেই মানটা বের করার জন্য আমাদেরকে তম পদের সূত্র নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে আমরা এই সূত্রটা জানি যে n তম পদ, n তম পদ, তাহলে n তম পদ ইকুয়াল টু a আর n মাইনাস 1, যেখানে এ প্রথম পদ, এ হলো প্রথম পদ, এ হলো প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, n হলো পদ সংখ্যা। তো অনুপাত তো আমরা জানি, এটা আমাদের গণিতে বলা আছে যে অনুপাত হচ্ছে দুইটি এক জাতীয় রাশির মধ্যে তুলনা করার নাম হচ্ছে অনুপাত। অর্থাৎ একটা থেকে আরেকটি কত বড় সেটি হচ্ছে অনুপাত, তুলনা করবে। তো যেমন ধরো এখানে আমাদের আছে 2 আর হলো 4, এই ধারাতে এই 2 আর 4 এর যদি অনুপাত বের করতে চাই তাহলে এই 4 কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 2। এটা হচ্ছে আমাদের এই গুণোত্তর ধারার অনুপাত। আর যদি এমনিতে আমরা অনুপাত নির্ণয় করি তাহলে সেই অনুপাত সম্বন্ধে আরেকটু কথা আছে, সেটা হচ্ছে তোমাদের 11 অনুশীলনীতে, সেখানে আমরা অনুপাত নিয়ে আলোচনা করেছি বা সেখানে অনুপাত নিয়ে আলোচনা আছে, তোমরা সেই অধ্যায়টা ভালো করে দেখলে অনুপাত সম্বন্ধে জানতে পারবে। তাহলে আমাদের দেখো এখানে n তম পদ আমরা এখানে বললাম, এরপরে আমার প্রয়োজন হবে কি? সমষ্টি নির্ণয়। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। তো প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমি যখন নির্ণয় করতে যাচ্ছি, তো দেখো এখানে কিন্তু আমি গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করতেছি। সুতরাং আমাদের আমি এখানে যা কিছু আলোচনা করব সবকিছু গুণোত্তর ধারা সম্বন্ধে আমি বলতেছি। তাহলে এখানে আমি প্রথম n সংখ্যক পদের যে সমষ্টি নির্ণয় করো বলছি, এটাও আমাদের গুণোত্তর ধারারই n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের কথা আমি এখানে বলছি। তো দেখো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো সূত্র পাবো। একটি হচ্ছে আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to a into 1 minus r to the power n minus 1 divided r minus 1,
এটি একটি সূত্র যখন আমাদের r is greater than 1 হবে, অর্থাৎ এই যে আমরা সাধারণ অনুপাতের মান যেটা বের করব, এই সাধারণ অনুপাতের মানটা যদি 1 এর চাইতে বড় হয় তাহলে তোমরা এই সূত্র লিখবে সমষ্টির ক্ষেত্রে। আবার আরেকটি সূত্র আছে, আমি এটি লাল কলম দিয়ে ইন্ডিকেট করতেছি, Sn equal to a 1 minus r to the power n divided 1 minus r। এটা হবে যখন r is less than 1, অর্থাৎ r এর মান যখন 1 এর চাইতে, অর্থাৎ সাধারণ অনুপাতের মান যখন 1 এর চাইতে ছোট হবে তখন আমরা এই সূত্র লিখব। তাহলে আমরা এখানে n তম পদ, প্রথমে n সংখ্যক পদের সমষ্টি, এবং সেক্ষেত্রে r এর মানের উপর নির্ভরশীল। r এর মান যদি 1 এর চাইতে বড় হয়, অর্থাৎ সাধারণ অনুপাত 1 এর চাইতে বড় হয় তাহলে তোমরা এই সূত্র লিখবে, আর সাধারণ অনুপাত যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে এই সূত্রটা লিখবে। এছাড়াও আরো তোমাদের 3টি সূত্র আছে, সেগুলো তোমাদের জানতে হবে। সেটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রগুলো, এগুলো তোমাদের প্রয়োজন পড়বে। যদি তোমাদের ওই সূত্রগুলো না জানা থাকে তাহলে তোমরা এই ধারার অনেক অঙ্ক করতে পারবে না। তো দেখো আমি এবার তোমাদেরকে সেই সূত্রগুলো এখানে লিখে দেখাচ্ছি। যদি তোমাদের মনে করো এরকম থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, যদি এইরকম সংখ্যার তোমাদেরকে সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে এত সমান কত। তো এই ক্ষেত্রে তোমাদের সমষ্টির সূত্র হচ্ছে Sn equal to n into n plus 1 divided 2। এটি হচ্ছে তোমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। তো আমি তোমাদেরকে এখন এই সূত্রগুলো বললাম, আরো দুটো সূত্র আছে। সেই দুটো সূত্র, একটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র, আর হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে বর্গের যখন হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গ, তাহলে দেখো 1 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, তারপরে 3 এর উপর স্কয়ার ডট 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 প্লাস n এর উপর স্কয়ার সমান কত। এরকম যখন আমাদের বর্গের সমষ্টি বের করতে হবে তখন সূত্র হচ্ছে Sn। S তে আমরা সাম বা সমষ্টিকে বোঝানো, মানে S দ্বারা সাম বা সমষ্টিকে বোঝায়, আর n দ্বারা পদের সংখ্যা বোঝায়। তো কতগুলো পদে। আচ্ছা, তাহলে এই সূত্রটা হবে কি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড হলো 6। আরেকটি হচ্ছে তোমাদের আরেকটি দেওয়া হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব সমান কত। এটাও আমাদের সমষ্টি নির্ণয়, এদেরও আমাদের সমষ্টি নির্ণয়ের একটি সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে কি Sn ইকুয়াল টু, জাস্ট এটার শুধু এখানে আসবে শুধুমাত্র এইটুকু তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই গুণোত্তর ধারা সংক্রান্ত যে মানে সূত্রগুলো মানে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমরা ইজিলি করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা আসি, এই যে সূত্রগুলো আমরা জানি বা আমরা জানলাম, এই সূত্রগুলোর দ্বারা আমাদের এই সমস্যাগুলো কিভাবে আমরা সলভ করব। এখানে একটা কথা বলে নিই তোমাদের সাথে, সেটা হচ্ছে যখন তোমরা ধারার অঙ্ক করবে, ধারাটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা, এটি তোমরা কিভাবে চিনবে। তো এই কারণে তোমরা দেখবে যে কমপক্ষে ধারায় 3টি পথ তোমাদের উল্লেখ করা থাকবে। 3টি পথ যদি উল্লেখ না করা থাকে তাহলে ধারাটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা এটা তোমরা বুঝতে পারবে না। যেমন এখানে আমি একটা তোমাদের উদাহরণ দিই, 2 প্লাস 4 3 প্লাস 6। এখন
এই অঙ্কগুলো গুণোত্তর ধারা না সমান্তর ধারা এটাকে তুমি কিভাবে বুঝবে? এখানে কিন্তু বোঝার সুযোগ নেই, কারণ হচ্ছে যদি তুমি এখান থেকে এটা বিয়োগ দাও তাহলে 2 আসবে, এখান থেকে এটা বিয়োগ দাও 3 আসবে। এর পরের পদ যদি আমি এটার পরের পদ লিখি 8, তাহলে দেখো ভাগ করলে প্রত্যেকটা ভাগফল 2 আসবে। এর পরের পদ যদি আমি লিখি 12, তাহলে ভাগ করলে কিন্তু 2 আসবে। আর যদি এখানে আমি 9 লিখে দিই তাহলে বিয়োগ করলে 3 আসবে। সো তোমাদের ধারা গঠন করার ক্ষেত্রে বা ধারা দেওয়ার ক্ষেত্রে তোমাদের অবশ্যই 3টি পদ দেওয়া থাকবে, এবং সেই 3টা পদের মধ্যে তুলনা করে তোমরা গুণোত্তর ধারা না সমান্তর ধারা সেটা আগে নির্ণয় করে নেবে। এখানে যেহেতু আমাদের অনুশীলনী উল্লেখ করে দেওয়া আছে গুণোত্তর ধারা, সেই হিসেবে আমরা জানতেছি এটা গুণোত্তর ধারা। কিন্তু যখন তোমরা সৃজনশীল প্রশ্নগুলো করতে যাবে বা নৈর্ব্যক্তিক অ্যান্সার করতে যাবে, তখন তোমাদেরকে এই কাজটা করতে হবে। সেটি সম্বন্ধে আমি তোমাদেরকে এখানে ধারণা দিলাম। তো এখন আমরা গাণিতিক সমস্যা 10, যেটি তোমাদের 13.2 এর পৃষ্ঠা নম্বর তোমরা 264 তে পাবে। এই 10 নম্বর গাণিতিক সমস্যাটি প্রথম পদ কত দেওয়া আছে দেখো। ধারাটির প্রথম পদ a = 5। আমরা এখানে তোমরা এখানে আরেকটি শব্দ লিখতে পারো, ধরি ধারাটির প্রথম পদ a = 5, ধারাটির সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখবে অনুপাত। অনুপাত r = কত হবে? r = হবে x / 5। তাহলে অনুপাতটা কিভাবে বের করবে তোমরা? দ্বিতীয় পদের মধ্যে থেকে প্রথম পদ বাদ, তৃতীয় পদ ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ, এইভাবে ভাগ করে তোমরা সাধারণ অনুপাত নির্ণয় করতে পারবে। এটি হলো সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র। এখন আসো আমরা এই ধারার আমাদের এটি হচ্ছে আমাদের চতুর্থ নম্বর পদ, 1 2 3 4, চতুর্থ নম্বর পদ। তাহলে আমরা এবার লিখি ধারাটির আচ্ছা আমরা জানি, আমরা ধারাটির না দিয়ে আমরা লিখি যে আমরা জানি n তম পদ সমান a r⁻n - 1, বা এখানে আমরা এটাকে জানি কত নম্বর পদ? 4 নম্বর পদ। তাহলে আমরা এখানে লিখলাম 4তম পদ সমান a r⁴ - 1। এখন এই যে 4তম পদ আমরা এটা সূত্রের মাধ্যমে পেলাম, যেখানে আমাদের কি আছে? চলক রয়ে গেছে, যেগুলোর মান বের করতে হয়, অজ্ঞাত রাশি থাকে, সেগুলো হচ্ছে চলক। তো আমরা এই চলকের মানগুলো বের করব। তাহলে এই চলক সম্মিলিত রাশিটা জানা রাশির সাথে তুলনা করতে হয়। তাহলে আমরা এখন লিখতে পারি যে এইটাকে এই পাশে আমরা নিয়ে আসতে পারি, বা a r⁴, আচ্ছা এখানে আমরা এটা লিখেই দেই একবারে যে কত আসবে, এটা 135, এভাবে লিখি আমি। তাহলে এর মান কত আসছে? এর মান হচ্ছে আমাদের 5, আর এর মান হচ্ছে x / 5, তারপরে এখানে আসবে কত? 4 - 1 3। তো এখানে আমরা এখানে লিখে নিই 135 = 5 গুণন x এর উপরে কিউব বাই হলো 5 এর উপরে কিউব, তার মানে 125। তাহলে আমরা এখানে কি করলাম? r এর মান বসাই দিলাম, এর মান বসাই দিলাম, তারপরে আমরা 4 উপরে পাওয়ার ছিল, তার মধ্যে থেকে 1 বাদ দিয়ে দিলাম, 3 আসলো। আর এটা হলো 4তম পদ। 4তম পদটার মান হচ্ছে কত? আমাদের 135। তো এইতে আমরা একটা জানা রাশির সাথে আরেকটা অজানা রাশিকে তুলনা করে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে 135 = এই 5 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 5 × 10, 5 একে 5, 5 × 10, সরি 5 × 10, 5 × 25। তাহলে আমরা এখানে পেলাম কত? x³ ডিভাইডেড কত হচ্ছে? 25। এবার আমরা আর গুণ করে দিই,
তাহলে আড়াআড়ি গুণ করলে এখানে কি পাবো এক্স কিউব ইকুয়াল টু 135 গুণন 25। তাহলে এখানে আমাদের এই পাশে আছে এটা কি ঘন, এই পাশে আছে এটা হচ্ছে মানে x কিউব, আর এই পাশে দুটো গুণ আকারে আছে। যদি আমরা এখানে কিউবের মান নিয়ে আসতে পারি তাহলে আমরা কিউব কিউব কেটে দিতে পারবো। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখন দেখো এখানে তোমরা কি করবে, এখানে এই এটাকে ভাগ করে নাও। এখন তোমরা এটাকে যদি কি করো 5 দিয়ে ভাগ করো তাহলে এখানে 27 গুণন এখানে আছে দিলাম এখানে 5, আর এখানে হলো এটা আমাদের 25। এখানে এটাকে ভাঙাই দিলে হবে 5 × 25। তো তাহলে এখানে 27 এর মধ্যে দেখো 3 আছে, তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি x কিউব ইকুয়াল টু 3 এর উপরে কিউব, তাহলে হবে 27, আর এখানে 5 এর উপর কিউব দিলাম। তাহলে আমরা এখন লিখতে পারি কি x কিউব ইকুয়াল টু 3 × 5 এর উপরে কিউব। যদি আমি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করি তাহলে এভাবে আমরা করব। এখন দেখো ওই পাশ থেকে যদি আমি ঘনমূল তুলে দিই তাহলে আমি এখন লিখতে পারবো কত, তাহলে তোমরা এখানে লিখবে 3 × 5 = 15। তো আমাদের এখন এখানে x এর মানটা বের হয়ে গেছে, এখন আমাদেরকে বের করতে হবে y এর মান। তো y এর মান আমাদের কত নম্বর পদ আছে, তৃতীয় পদ। তাহলে আমরা এভাবে লিখতে পারি ধারাটি তৃতীয় পদ সমান y, অতএব y সমান a r⁴n - 1 সমান a মান আমাদের 5, r এর মান হচ্ছে x/5, n এর মান হচ্ছে 3, 1। তাহলে দেখো r এর মান আমরা এখানে কত পেয়েছি x/5, তাহলে r এর মান আমরা বসিয়ে দিলাম x/5। এর মান কত ধরেছি আমরা 5, তাহলে আমরা এর মান বসিয়ে দিলাম 5। n এর মান কত, তৃতীয় পদ, তৃতীয় পদ মানে 3, তাহলে 3 তারপরে মাইনাস হচ্ছে 1। তো এখন এখানে আমাদের 5 লেখা লাগবে, তারপরে x এর মান কত পাইছো তুমি, x এর মান হলো 15, তাহলে এখানে বসাই দাও x এর মান 15/5 এর পাওয়ার লেখো 2। তো এইটা দিয়ে এটাকে কেটে দাও, কত হচ্ছে 3 × 5 = 15, তাহলে 5 গুণন হচ্ছে কত 3 এর উপর স্কয়ার মানে 9, তাহলে 5 নাম্বার হচ্ছে কত 45। তাহলে এই হলো আমাদের x এর মান 15 আর y এর মান 45। তো এখন এই ধারণার যে x এর মান 15 আর y এর মান 45 এটা ঠিক আছে কিনা, এটা কিভাবে বুঝবে তোমরা, যে 15 কে যদি 5 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে, 15/5 সমান হলো 3, আবার 45/15 সমান হলো 3, আবার যদি তোমরা 135 কে 45 তে ভাগ দাও তাহলে আসবে তোমাদের 3। সুতরাং সাধারণ অনুপাত অর্থাৎ ভাগফলগুলো সমান। তাহলে আমাদের এই x এর মান 15 এবং y এর মান 45 এটি ঠিক আছে। তাহলে তোমরা এই যে আমরা এখানে যে অঙ্কটি করলাম কোন সূত্র ধরে করলাম, প্রথমে n-তম পদ ধরে করলাম। কেন n-তম পদ ধরলাম, যেহেতু আমাদের এই ধারার একটি পদের মান আমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে, আমরা সেই পদের মানটা থেকে আমরা কি করলাম x এর মানটা বের করে নিয়ে আসলাম। এই x এর মান দিয়ে আমাদের এই যে r এর অনুপাত বের করেছো, এই অনুপাত থেকে তোমরা y এর মানটা বের করে নিয়ে আসতে পারবে। তো এই হলো আমাদের 10 নম্বর গাণিতিক সমস্যার সমাধান। 13 নম্বর গাণিতিক সমস্যা প্রথমে আমরা ধরি, তাহলে তোমরা প্রথমে কি লিখবে, ধরি ধারাটি প্রথম পদ। এটি তোমাদের অবশ্যই লিখতে হবে ধারাটির প্রথম পদ। a = হচ্ছে কত 1, ধারাটির সাধারণ অনুপাত r = কত হবে -1/1 = -1। তাহলে আমাদের এখানে কি বলছে,
ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? তাহলে আমরা পদের সংখ্যা পাচ্ছি এখানে এই ধারাটি। তাহলে ধারাটির পদের সংখ্যা n সমান 7। এখানে r is less than 1। আচ্ছা, তাহলে যেহেতু r এর মান 1 থেকে ছোট, অতএব আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to a 1 minus r to the power n divided 1 minus r। তাহলে আমাদের r এর মান যখন 1 থেকে ছোট হবে তখন আমরা এই সূত্রটা লিখব। তাহলে তোমরা এই সূত্রটা লেখার পরে এখানে কি করবে, 1 এর মান 1 বসাই দাও, তারপরে 1, তারপর r এর মান কত আছে আমাদের, r এর মান আছে হচ্ছে -1, এরপরে n পাওয়ার হলো আমাদের 7 ডিভাইডেড 1 মাইনাস r এর মান হলো -1। তাহলে এখন এখানে 1 গুণ করে দিলে 1 এর কোনো আর ছবি থাকবে না। তাহলে আমাদের ভিতরে কাজটা করব আমরা। তাহলে এখানে কত আসবে 1, এখানে আমাদের -1, আর 1 এর উপর পাওয়ার 7 মানে 1ই হবে, আর মাইনাসের উপর যদি পাওয়ার বিজোড় আসে তাহলে সেটা মাইনাসই থাকবে। তাহলে এখানে আসবে -1, নিচে হচ্ছে 1 মাইনাস মাইনাসে 1। তো এখানে দেখো তাহলে কি হবে, এটা 1 মাইনাস মাইনাসে +1 ডিভাইডেড 2 ইকুয়াল টু 2 প্লাস 2 ডিভাইডেড 2 ইকুয়াল টু কত হলো, তাহলে সমষ্টি 1। এটা আমরা কেটে দিলেও পারি, না দিলেও হবে তোমাদের। তো এই হলো তোমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রের প্রয়োগ। তোমরা এখানে r এর মানটা লেখার পরে এই r এর উপর ভিত্তি করে তোমরা সূত্রটা লিখবে, কোন সূত্রটা তোমাদের প্রয়োগ হবে। যেহেতু দুটো সূত্র আছে, একবার হচ্ছে 1 মাইনাস r টু দ্য পাওয়ার n, আরেকবার হচ্ছে r টু দ্য পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদের 13 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এই সমস্যাটি সমাধান করতে হবে। তো এরপরে তোমাদের দেখো আমাদের আরেকটি টাইপের অঙ্ক, যেখানে দেওয়া আছে log 2 প্লাস log 4 log 8। এটা দেখে তোমাদের মনে হতে পারে যে এটা আমাদের 4.2 এর অঙ্ক এখানে কিভাবে আসলো। তো 4.2 এর অঙ্ক মতোই, কিন্তু এটি আমাদের এই ধারার মাধ্যমেই করতে হবে। তো আসলে এবার আমরা এই 14 নম্বর গাণিতিক সমস্যাটার সমাধান করি। তাহলে প্রদত্ত ধারাটি কত, log 2 প্লাস log 4 প্লাস log কত হচ্ছে 8 প্লাস log 2 প্লাস log 8 4 প্লাস log 8 প্লাস ডট 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 10টি পদ। ধারাটার কতটি পদ থাকবে, এরকম 10টি পদ থাকবে। তাহলে আমরা এখন এটাকে যদি লিখি এইভাবে log 2 প্লাস log 2 এর পাওয়ার 2 প্লাস log 2 এর পাওয়ার 3 প্লাস ডট 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 10টি পদ। তাহলে এখানে আমাদেরকে একটা ভিত্তি ধরে নিতে হবে। যদি আমি ধরো ভিত্তিটা 10 ভিত্তি ধরি, তাহলে আমাদের এই না 10 ভিত্তি না, এখানে 2 ধরতে হবে, আমাদেরকে 2 ভিত্তিক ধরতে হবে। তাহলে 2 ভিত্তিক যদি হয় তাহলে এর পাওয়ার আছে আমাদের 1, 1টা শেষ। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে কোনো একটি ভিত্তি ধরতে হবে, হয় 2 মানে 10 মানে 2 না, এখানে আমাদেরকে কমপক্ষে 10 ভিত্তি ধরতে হবে, না হলে আমরা যে কোনো একটা প্রতীকের মাধ্যমে ভিত্তি ধরতে পারি। যদি আমরা এখানে 2 ভিত্তি ধরি তাহলে এই মানটা একবারে কি হয়ে যাবে, আমাদের 1 হয়ে যাবে।
লগ 2 হলে 1 হয়ে যাবে, তখন এটা একবার ডাইরেক্টলি মানে চলে যাবে, তখন আর লগ এখানে লগ থাকবে না। লগের যেহেতু আমাদের এখানে লগের মাধ্যমে অঙ্ক, সুতরাং লগটা আমাদের থাকবে না। এই কারণে আমরা এখানে ভিত্তি অন্যটা ধরবো। তো মনে মনে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের এখানে 10 ভিত্তিক আছে, এটা আমাদের মনে মনে ধরে নিতে হবে। এখানে আমরা ভিত্তিটা উল্লেখ করব না, আমরা মনে মনে ধরে নেব। তাহলে যদি এখানে 10 থাকে, যদি 10 থাকে তাহলে তোমাদের এটার সূত্রটা হচ্ছে কোনটা, মানে এখানে একটা এরকম সূত্র পাবে তোমরা লগের 4.2 এর অঙ্ক করতে গিয়ে। এই সূত্রটা তোমরা পড়েছো, তোমাদের জানা আছে। তো এখানে তোমাদের এখানে সূত্রটা কি ছিল, যে r log a টু দ্য পাওয়ার m। তো সেই অনুপাতে যদি ধরি তাহলে আমাদের এখানে 1 log 10 টু দ্য পাওয়ার 2। যেহেতু এখানে ভিত্তিটা উল্লেখ করা নাই, সুতরাং আমাদের এখানে ভিত্তিটা উল্লেখ করা হবে না। তাহলে আমরা এখানে কি করব, এবার 2 log 2 নিয়ে আসবো প্লাস 3 log 2 প্লাস ডট 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 10টি পদ। তো এখানে আমাদের দেখো সবগুলোতে log 2 করে আছে, সুতরাং এই 10 নম্বর পদেও কিন্তু log 2 আসবে। এখানে 1 log 2 3 2 log 2 3 log 2, তাহলে 10 নম্বর পদটাতে কিন্তু 10 log 2 আসবে। তাহলে এখন আমরা যদি এটাকে কমন হিসেবে ধরি, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 10, আমরা এইভাবে এটা লিখে দিতে পারি। যেহেতু দেখো আমাদের ক্রম অনুপাতে আমরা এই লাইনটা আরেকটু বর্ধিত করি, তাছাড়া আবার এখানে তোমরা বুঝতে পারবে না বিষয়টা। সেটা হচ্ছে যে যদি আমরা এখানে log 2 কমন নিই, তাহলে এখানে পাবো আমি 1 প্লাস 2 প্লাস 3, তারপর হবে log 2 প্লাস ডট 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 10টি পদ। তাহলে এখানে তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের এখানে দুইটা বাদ পড়ে গেছে। তাহলে দেখো এখানে 1 2 3 এভাবে ক্রম অনুপাতে চলছে। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 10 নম্বর পদটা কিন্তু আমাদের 10 হবে, বা আমাদের 10টি পদ আমরা এভাবেও লিখে দিতে পারি, 10টি পদ, পদের সংখ্যা 2। তাহলে এই যে ক্রম অনুপাতে যখন আমাদের চলতেছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তখন এটা নির্ণয়ের সূত্রটা কত, n। তো আমরা যদি n এর মান বসাই দিই একবারে, তাহলে আমরা এভাবে লিখতে পারি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 log 2। তাহলে এখানে আমাদের সূত্র আমাদের লিখে দিই আমরা, n sn ইকুয়াল টু n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2। এটা হলো আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তাহলে এখন এখানে আসো, এখানে কত হচ্ছে, তাহলে আমরা এটার দ্বারা এটাকে কেটে দিই, তাহলে কত হচ্ছে 5। তো 5 ইনটু হলো এখানে আমাদের এটা গুণ করে যোগ করে দিলে কত হচ্ছে 11 log 2। তাহলে 5 আর 11 গুণ করলে কত হচ্ছে 55 log 2। এই হচ্ছে তোমাদের এই 14 নম্বরের গাণিতিক সমস্যার সমাধান। তাহলে এখানে তোমাদের যে সূত্রটা এসেছে সেটা কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, এবং এখানে লগের 4.2 এর যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে ব্যবহার হয়েছে। তো এইভাবে তোমরা অঙ্কগুলো একটু বুঝে শুনে করার চেষ্টা করবে। তো এরপরে আমাদের 16 নম্বর গাণিতিক সমস্যাটি, এখানে আমাদের একটা গাণিতিক সমস্যার সমষ্টি দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে n পদের মান বের করে নিয়ে আসতে হবে। তো তোমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, ধরি ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত আসছে আমাদের এখানে 2, ধারাটির সাধারণ অনুপাত। তাহলে আগে প্রথমে তোমরা কি করবে, আমরা এই কয়টা অঙ্ক যেগুলো করলাম তাতে কিন্তু তোমরা একটা জিনিস
স্পষ্ট বা পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথম পদ আগে a সমান ধরে নিতে হবে, প্রথম পদ সাধারণ অনুপাতটা বের করে নিতে হবে, দ্বিতীয় পদকে তোমরা প্রথম পদ দ্বারা ভাগ করবে অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করবে, ভাগ করার ফলে তোমাদের সাধারণ অনুপাতটা চলে আসবে এবং সাধারণ অনুপাতটাকে তোমরা কি করবে, আর দ্বারা প্রকাশ করবে। সাধারণ অনুপাতটাকে কি দ্বারা প্রকাশ করবে, আর দ্বারা প্রকাশ করবে। তাহলে আমাদের এটাতে কত হবে, 4 ভাগ 2 ইকুয়াল টু কত আসলো, 2। এখন ধারাটির পদের সংখ্যা এখানে বলা আছে পদের সংখ্যা n, তাহলে পদের সংখ্যা n ধরে নিলাম আমরা, n সমান n না লিখে একবার ডাইরেক্টলি পদের সংখ্যা n লিখে দিলাম। এখন এই ধারাটি দেখো r এর মান কত আছে, r এর মান 2 আছে, যা 1 থেকে বড়। তাহলে এখানে লিখবা যে এখানে r is greater than 1, অতএব ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখব Sn equal to a r minus 1 r to the power n minus 1 divided r minus 1। তাহলে এখন তোমাদের এই সূত্র বসায় দেওয়ার পরে আমাদের দেখতে হবে যে এখানে কোন কোন মানটা আর দেওয়া আছে, সেই মানগুলো তোমরা কি করবে, এখানে নিয়ে এসে বসায় দিবে। তাহলে এখন এখানে দেখো কোন কোন মান দেওয়া আছে, এখানে মান দেওয়া আছে আমাদের এর মান দেওয়া আছে 2, বসায় দিলাম। আর এর মান পাইছি আমরা 2, বসায় দিলাম। তারপরে মাইনাস হচ্ছে 1, তারপর আর এর মান 2 মাইনাস 1। তাহলে এবার দেখো তোমাদের এখানে কত আসছে, এটা 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 এর মধ্যে 1 বাদ দিলে 1, তাহলে এখানে আসছে কত আমাদের 2 ইনটু 2 এর পাওয়ার n মাইনাস 1। তো এটা হলো আমাদের ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। এখন দেখো তোমাদের এখানে দেখবে তোমরা যে ধারাটির n সংখ্যক পদের যে একটা মান আছে সেই মানটা কত, সেই মানটাকে এই মানের সাথে তুলনা করে অর্থাৎ প্রশ্ন মতে লিখে তোমরা অজ্ঞাত যে পদটি থাকবে সেই পদের মানটা বের করে নেবে। তাহলে এখন তোমরা এখানে দেখো যে প্রশ্ন মতে 2 into 2n minus 1 equal to 254 বা 2 power n minus 1 equal to 254 কে 2 দ্বারা ভাগ করে দাও, একবারে আমি ভাগ করে দিই, তাহলে কত আসবে, এখানে 2 কে 2 7 দুগুণ 2 কে 2 2 দুগুণ 4 7 দুগুণ 14, তারপরে এই 1টাকে পাশে পার করে নিয়ে দাও, তাহলে 2 পাওয়ার n ইকুয়াল টু 127 যোগ 1, তাহলে 2 পাওয়ার n ইকুয়াল টু কত হচ্ছে 128। তো এখন এই যে এখানে ভিত্তি আছে কত 2, তাহলে এখানে তোমাদের দেখতে হবে যে 2 ভিত্তিক নিয়ে কত পাওয়ার ধরলে 128 মান হবে। তো এটা তোমাদের 128 মান হবে কত দ্বারা, এটা তোমরা যদি মনে করো যে আমরা বের করে দেখব, তাহলে দেখবে 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 64, 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 32, 2 দিয়ে ভাগ করো কত হলো 16, 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে কত আছে দেখো তোমরা এখানে, তোমাদের এখানে কয়টা আসলো 1 2 3 4 5 6 7টা, তাহলে 2 to the power n equal to 2 to the power 7। তাহলে যদি দুটো বেস আমরা সূচকের ওই যে চতুর্থ অধ্যায় থেকে জানি আমরা যে যদি দুইটা ভিত্তি এক হয় তাহলে তাদের পাওয়ার দুটো সমান হবে। তো সেই অনুপাতে আমরা লিখতে পারি অতএব n equal to 7। তার মানে এই ধারাটির 7টা পদের সমষ্টি হবে 254। তো এখানে আমরা ওটা প্রমাণ করতে গেলে আমরা যদি শুধু এখানে বসাই দিই যে 2 পাওয়ার 7, তাহলে 2 পাওয়ার 7 মানে কত হবে 2 পাওয়ার 7 মানে 7টা 2, তার মানে 128 এর মধ্যে থেকে আমরা
মাইনাস 1 করলাম, তাহলে কত হবে 127, 127 কে 2 দ্বারা গুণ করলে হবে 254। তাহলে আমাদের n এর মান হলো কত 27। তো এইভাবে তোমরা যদি এই যে কটা আমি অঙ্ক তোমাদেরকে দেখাই দিলাম, এই যে নিয়মগুলো দেখালাম, তোমরা যদি এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো, তোমরা যদি এগুলো মনে করে মানে একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারবে। এবং তোমরা একটু মনে রাখবে যে ধারার অঙ্কটা একটা ইম্পর্টেন্ট, ধারার চ্যাপ্টারটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে একটা আসার সম্ভাবনা আছে। সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।